আচ্ছা সরি, আমি ওই যে অন্য প্রেজেন্টেশন দিচ্ছিলাম যে ওই মিট লিঙ্ক থেকে বের হওয়া হয় নাই। অলরাইট, সো আমরা আমি একটু আমার স্ক্রিনটা ঠিক করি, আমার স্ক্রিন আচ্ছা দেখা ভাই, যাচ্ছে। একটা কোয়েশ্চেন আস্ক করা যাবে? হ্যাঁ হ্যাঁ, শিওর শিওর। আচ্ছা ভাইয়া, সো ফর ইচ লুপে আপনি একটা ফাংশন ইউজ করেছিলেন রেঞ্জ। রেঞ্জ, হ্যাঁ, কয়েক জায়গায় দেখেছিলাম যে ইনামোরেট নামে আরেকটা ফাংশন আছে, ওইটার কাজটা একটু বলবেন? সো এনুমেরেট হলো কাইন্ড অফ, let me show an example enumerate কোন সব কেসে কিভাবে আমরা ইউজ করি। লেটস সে আমাদের কিছু একটা লিস্ট আছে যেটা নাম হলো নেমস। এই লিস্টের মধ্যে কিছু মানুষের নেম আছে, হ্যারি, হারমিওনি, রন, ডবি, এরকম কিছু নেমস আছে। তো আমরা যদি এটা প্রিন্ট করতে চাই তাহলে আমরা লুপটা কিভাবে লিখবো, আমি লিখবো যে ফর নেম প্রিন্ট নেমস দেন প্রিন্ট নেম, রাইট? এরকম কিছু করবো না? জি ভাই। তো এখন কোন একটা কারণে এই সেম লুপে আমার ইন্ডেক্সটার প্রয়োজন হইতে পারে, কোন একটা কারণে আমার ইন্ডেক্সটা প্রয়োজন হইতে পারে। সো একটা ওয়ে হলো আমি পুরো লুপের স্ট্রাকচারটা চেঞ্জ করে ফেলবো, আরেকটা ওয়ে হলো আমি একটা ফাংশন ইউজ করতে পারি এনুমেরেট। এনুমেরেট যে কাজটা করবে, ও আমাকে এই নেমস লিস্ট থেকে একটা একটা শুধু আইটেম দিবে না। তো নরমালি শুধু নেমস আমাকে কি রিটার্ন করতেছিল, একটা করে স্ট্রিং রিটার্ন করতেছিল না? প্রথম ইটারেশনে হ্যারি, পরের ইটারেশনে হারমিওনে, পরের ইটারেশনে রন, লাস্টের ইটারেশনে ডবি। বাট এনিউমেরেট ফাংশনের মধ্যে নেমস দেওয়ার কারণে এখানে অ্যাকচুয়ালি ও এখন আমাকে রিটার্ন করবে এরকম ভাবে, আমি কমেন্টের মধ্যে দেই। তো আমাকে টাপলস রিটার্ন করবে এবং প্রত্যেকটা টাপল দেখতে হবে এমন। তো প্রথমে টাপলে হবে 0, হ্যারি, তারপরে আমাকে রিটার্ন করবে 1, হারমিওনে। অর্থাৎ আমার মেইন লিস্টের মধ্যে কিন্তু কোনো ইন্ডেক্সিং এর কিছু নাই, তাই না? এখানে কিন্তু ইন্ডেক্স গুলা নাই। এবং আমি যখন এই লুপটা লিখতেছিলাম নরমালি এনিমেরেট ছাড়া, তখন আমি জাস্ট এই নেম গুলা পাচ্ছিলাম। কিন্তু এখন আমি কি শুধু নেম পাবো এখান থেকে? সাথে ইন্ডেক্সও পাবো। ইন্ডেক্সও পাবো। এন্ড এই জিনিসটা আমি কুল ভাবে কিভাবে নিতে পারি জানেন? পাইথনে একটা ফিচার আছে, ফিচারটার নাম হলো আনপ্যাকিং, টাপল আনপ্যাকিং। ইনফ্যাক্ট জিনিসটা অলমোস্ট ভুলে যাচ্ছিলাম, এটা একটু পরে আপনাকে আরো বেটার ভাবে দেখাবো। সো আমি শুধু নেম পাচ্ছি না, আমি ইন্ডেক্স পাচ্ছি, সাথে নেম পাচ্ছি। তো আমি বলে দিচ্ছি যে শুধু নেমে তো আমি শুধু নাম পাইতাম, কিন্তু এনিউমারেট নেমের কারণে আমি এরকম একটা একটা করে টাপল পাচ্ছি, যে টাপলের প্রথম আইটেমটা হবে কি ইন্ডেক্স, যেটাকে আমি আই এর মধ্যে রিসিভ করতেছি, এন্ড সেকেন্ড আইটেমটা হবে নেম, যেটাকে আমি নেম ভেরিয়েবলের মধ্যে রিসিভ করতেছি। এবং চাইলে আমি জিনিসটা প্রিন্ট করতে পারি আই কমা নেম এইভাবে। আপনারা দেখবেন যে আমাকে ইন্ডেক্স সহ প্রিন্ট করে দিচ্ছে। তো এনিউমারেটটা এইসব কেসে ইউজ হয়। ওকে একটা লিস্ট দিলে ও সেই লিস্টের সাথে ইন্ডেক্স গুলা বসায় দেয়। অলরাইট? জি ভাই, বুঝতে পারছি, থ্যাংক ইউ। সো আমরা এখন তাহলে কাপল সরি কাপল বলতেছি টাপল আনপ্যাকিং, এটা একটু বুঝার ট্রাই করি। সো আমি যদি বলি এক্স ইজ ইকুয়াল টু 1, 2, তাহলে এক্স এর টাইপ কি হয় দেখুন, টাইপ অফ এক্স আমাকে বলতেছে যে এক্সটা একটা টাপল, ঠিক আছে? বাট আমি চাইলে এরকম লিখতে পারতাম যে এক্স কমা ওয়াই সমান এটা। আগের কোডটা যদি দেখেন, এক্সটাকে যদি আমি প্রিন্ট করি, আমাকে বলতেছে যে এক্স হলো এইটা 1, 2 একটা টাপল, তাই না? দ্যাটস হোয়াট ইট শুড বি। বাট এইখানে আমি কি বলতেছি, আমরা অন্য কোনো প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজে কখনো এই ইকুয়াল সাইনের আগে এরকম কখনো দুইটা ভেরিয়েবল দিছি? না ভাই, আমাদের একটা গিভেন রুল যে ইকুয়াল সাইনের বাম পাশে অর্থাৎ অ্যাসাইনমেন্টের বাম পাশে অলওয়েজ একটা ভেরিয়েবল থাকবে। বাট পাইথন আমরা দুইটা ভেরিয়েবল দিতে পারি। দুইটা ভেরিয়েবল দিলে যে কাজটা হবে, ডান পাশে যে টাপল বা কালেকশন আছে সেই কালেকশন থেকে আনপ্যাক হবে জিনিসগুলো। অর্থাৎ ডান পাশের প্রথম আইটেম এখানে চলে আসবে, ডান পাশের সেকেন্ড আইটেম এখানে চলে আসবে। দিস ইজ ভেরি সিমিলার টু, লেট মি অ্যাকচুয়ালি share my iPad again. What was it? Software reflector.
সরি এটা একটু টাইম নেয় লোড হইতে। দেখা যাচ্ছে স্ক্রিন? ইয়েস ভাইয়া। তো মনে আছে আমরা যখন 9 10 এ ম্যাথ করতাম, যখন দুইটা ভেরিয়েবলের ভ্যালু বের করতাম, তখন আমরা লাস্টে অ্যান্সার লিখতাম যে অতএব x, y ইজ ইকুয়াল টু 1, 2 এরকম লিখতাম না? তাহলে আপনি আলাদা আলাদাও লিখতে পারতেন যে অতএব x সমান 1, y সমান 2, বাট আমরা এরকমও লিখতাম কিন্তু। সো হোয়াট ডাজ ইট মিন? ইট মিনস যে x এর ভ্যালু 1 and y এর ভ্যালু 2, and the same thing is happening here. সো এখানে আমরা অ্যাসাইন করতেছি x এর ভ্যালু y আর এটা ভ্যালু এটা। সো লেটস সে এটা নাম x না দিয়ে এটা দিলাম টাপল tup। সো tup একটা ভেরিয়েবল যার মধ্যে 1, 2 আছে। আমি চাইলে এখন বলতে পারি যে x, y ইজ ইকুয়াল টু tup। তাহলে আমরা দেখতে পাবেন যে আমরা যদি এখন x প্রিন্ট করি তাহলে ও বলতেছে যে x এর ভ্যালু অ্যাকচুয়ালি 1, আর আমি যদি y প্রিন্ট করি তাহলে ও বলতেছে যে y এর ভ্যালু অ্যাকচুয়ালি 2। এন্ড দিস ইজ ভেরি ইন্টারেস্টিং। এটা দিয়ে খুব মজার একটা কাজ করা যায়। আপনারা যখন সি বা জাভাতে সোয়াপ ফাংশনের কাজ করেন তখন সোয়াপ নিয়ে অনেক প্যারা খাইতে হয়। সি তে মনে আছে সি তে সোয়াপ ফাংশন কিভাবে বানায়? জি ভাইয়া। টেম্পোরারি ভেরিয়েবল আর ফাংশন দিয়ে করা যায়। ফাংশন দিয়ে করতে গেলে ওই যে পয়েন্টারস ইউজ করতে লাগে। হ্যাঁ পয়েন্টার। আর জাভা দিয়েও জিনিসটা একটু কমপ্লিকেটেড, সব ল্যাঙ্গুয়েজ মোটামুটি কমপ্লিকেটেড, বাট দেখেন পাইথনের জিনিসটা কত ইন্টারেস্টিং ভাবে করা যায়। লেটস সে আপনার দুইটা ভেরিয়েবল আছে a সমান 20, b সমান 10। সো সোয়াপ করা মানে কি? আপনি চাচ্ছেন যে a এর ভ্যালু হবে 10 আর b এর ভ্যালু হবে 20। সো এটা করার একটা ইজি ওয়ে যেটা আমরা নরমালি এতদিন ফলো করতাম, যে temp সমান a, দেন আমরা লিখবো যে a সমান b and b সমান a। এটা একটা ওয়ে, এটা আমরা এতদিন সিতে বা জাভাতে করতাম। বি সমান টেম্প, রাইট। আমি আপনাদের পরীক্ষা করতেছিলাম, আমি নিজে ভুল করিনি, সরি আজ কিডিং। এটা একটা ওয়ে। আরেকটা ইন্টারেস্টিং ওয়ে আছে অ্যাকচুয়ালি, সেটা মোস্ট প্রবাবলি ইফ আই এম নট রং সেটা দিয়েও করা যায় যে ইফ a সমান a মাইনাস b, দেন b সমান সরি a প্লাস b, মেবি a সমান a প্লাস b, দেন b সমান a মাইনাস b, দেন a সমান আবার a মাইনাস b। এটা করলেও করা যায়। আপনারা যারা একটু ম্যাথমেটিক্যালি মানে এটা একটা ম্যাথমেটিক্যাল বিউটি আছে এটা যে হয় সবটা, বাট পাইথনে আমরা এত ঝামেলা করব না। পাইথনে ইউ জাস্ট রাইট a b, এর ভ্যালু আমরা কত চাচ্ছি? b, তাই না? সো b আর b এর ভ্যালু কত চাচ্ছি? a সমান b, a, দ্যাটস ইট। এটা রান করলেই সব হয়ে গেল। এখন a প্রিন্ট করে দেখবেন এর ভ্যালু হইছে 10, আর b প্রিন্ট করে দেখবেন b এর ভ্যালু হইছে 20. This is a very cool way of swapping values. Any questions here? হ্যাঁ, যদি উপরে টাপলের ওখানে 1 2 3 থাকতো সেই ক্ষেত্রে y এর ভিতরে কি আসতো? Let's test that. তো আমরা তিনটা ভ্যালুকে আনপ্যাক করার ট্রাই করব। কয়টা জায়গায় তিনটা ভ্যালু আছে টাপের মধ্যে সেটা আমরা রাখতে চাচ্ছি দুইটা জায়গায়। তো অবভিয়াসলি দিস ইজ নট পসিবল। এখানে আমাদের এররটা দিচ্ছে too many values to unpack. ইনফ্যাক্ট উল্টাটাও হইতে পারতো। লেটস সে আমরা এখানে বেশি ভেরিয়েবল থাকতে পারতো, x, z, d, লেটস সে। সো আমার তিনটা ভ্যালু আছে ডানে, বামে আছে দুইটা, চারটা। সেই ক্ষেত্রে আবার বলতো নট এনাফ ভ্যালুস টু আনপ্যাক। সো দুই ধরনের এরর, একটা হলো টু মেনি ভ্যালুস টু আনপ্যাক, আর একটা হলো নট এনাফ ভ্যালুস টু আনপ্যাক। সো আপনাদের এই জিনিসটা ডান পাশে আর বাম পাশে অবভিয়াসলি আনপ্যাকিং এর ভ্যালু সেম থাকতে হবে। I hope that answered your question. So এইখানে এসেনশিয়ালি এই এনুমেরেট ফাংশনটা ও কিন্তু দুইটা জিনিস করে রিটার্ন, একটা টাপল রিটার্ন করতেছে যে টাপলের মধ্যে ইনডেক্স আছে প্লাস নেমটা আছে। সো এখানে কি হচ্ছে? আনপ্যাকিংটা হচ্ছে কিন্তু, তাই না? ওই সেম কনসেপ্টটাই। এন্ড দিস ইজ ইন্টারেস্টিং যে আমরা এই ফরের এইখানে আমরা এই আনপ্যাকিংটা করতে পারতেছি। ইনফ্যাক্ট এই জিনিসটা অনেক ইউজ হয়। আমরা যখন ওই যে ট্রেনিং এর সময় লুপ টুপ ইউজ করব তখন দেখবো যে আগামীকালকে অ্যাকচুয়ালি আমরা এটা করবো, তখন দেখবো যে এটা অনেক ইন্টারেস্টিং।
ইনফ্যাক্ট আগামীকালকে আমরা ব্যাক প্রপাগেশনের যেই ম্যাথকে সবাই সাধারণত ভয় পায় সেই ম্যাথের ভয়টাকে কাটায় ফেলবো আর আমরা মডেলটা ইমপ্লিমেন্ট করব। সো লেটস মুভ অন টু পাইটর্চ। আর টেনসর কি জিনিস? সো আমরা সাধারণত জাস্ট নর্মাল একটা ভেরিয়েবল লাগলে আমরা একটা নর্মাল ভেরিয়েবল ক্রিয়েট করি, ইন্টিজার, ফ্লোট, একটা ভেরিয়েবল ক্রিয়েট করি। আমাদের যদি একটা কালেকশন লাগে তখন আমরা একটা অ্যারে ক্রিয়েট করি বা একটা লিস্ট ক্রিয়েট করি পাইথনে। আমাদের যদি বেশি অ্যারে লাগে বা ম্যাট্রিক্স লাগে তখন আমরা 2D অ্যারে ক্রিয়েট করি। এবং এরকম মাল্টি ডাইমেনশনাল ডেটা অনেক সময় লাগে। যেমন আমরা তখন আপনাদের যখন এক্সপ্লেইন করতেছিলাম যে একটা ইমেজের কি আছে, একটা ইমেজ কিভাবে স্টোর হয়, সেখানে খেয়াল করবেন যে এই ইমেজটা দিস ইজ বেসিক্যালি 2 পিক্সেল টাইমস 2 পিক্সেল, তাই না? এটা হলো একটা 2x2 ম্যাট্রিক্স, এটাও একটা 2x2 ম্যাট্রিক্স। এইটাকে কি আমি 2x2 ম্যাট্রিক্স বলবো? কোনটাকে? এইটাকে, এই পুরাটা মিলে একটা ডেটা না? সো এখানে চ্যানেল আছে 3টা এন্ড প্রত্যেক চ্যানেলে রো আছে 2টা করে এন্ড প্রত্যেক চ্যানেলে কলাম আছে 2টা করে। সো এইটার সাইজ কি? এইটার সাইজ যদি হয় 2x2, এইটার সাইজ যদি হয় 2x2, রাইট? তাহলে এইটার সাইজ হলো 3 × 2 × 3। সো এরকম মাল্টি ডাইমেনশনাল ডেটাকেই টেনসর বলে। এন্ড বাই ডেফিনিশন এটাকেও একটা টেনসর বলতে পারেন, এটাও একটা টেনসর, একটা সিঙ্গেল নাম্বারও একটা টেনসর বলতে পারেন। সো বেসিক্যালি টেনসর ইজ জাস্ট ওভার গ্লোরিফাইড ওয়ে অফ সেইং মাল্টি ডাইমেনশনাল অ্যারে, রাইট? সো টেনসর জাস্ট একটা ম্যাথমেটিক্যাল টার্ম আর মাল্টি ডাইমেনশনাল অ্যারে এটা একটা কম্পিউটার সায়েন্সের টার্ম। তো আমরা আজকে পাইটর্চ, হ্যাঁ পাইটর্চে খুব যে ডিটেইলস শিখতে হবে তা না, বাট আমরা একটা কুল কাজ করব, আমরা কিছু ইমেজ ক্রিয়েট করে ফেলবো। এবং আই হোপ আপনারা কেউ যদি এরকম হয় যে পাইথন পারতেন দেখে আমার সাথে ফলো করেন নাই, বাট এই পার্টটা একটু ফলো করেন বিকজ এই পার্টটা একটু ইন্টারেস্টিং। সো টর্চ, পাইটর্চ হলো ফেসবুকের বানানো একটা লাইব্রেরি, যে লাইব্রেরি দিয়ে ইজিলি টেনসর ক্রিয়েট করা যায় এবং টেনসর দিয়ে কাজ করা যায় এবং ডিপ লার্নিং রিলেটেড অনেক ফাংশনস আছে লাইব্রেরির মধ্যে। এই লাইব্রেরিটা আমরা ইম্পোর্ট করব জাস্ট এইভাবে, ইম্পোর্ট টর্চ। আপনারা সবাই ট্রাই করবেন আমার সাথে সাথে আগানোর। এখন লেটস সে আমরা এই ইমেজটা ক্রিয়েট করতে চাই। সো এই ইমেজটায় কি আছে? একটা ব্ল্যাক পিক্সেল, একটা হোয়াইট পিক্সেল, তারপর নিচে আরেকটা হোয়াইট পিক্সেল আর একটা ব্ল্যাক পিক্সেল। তো আমরা যদি একটা ইমেজ ক্রিয়েট করতে চাই আমরা কি লিখবো? যে img1 অর্থাৎ প্রথম ইমেজটা সমান কি হবে? ফার্স্ট অফ অল এটা একটা লিস্ট হবে এন্ড এই লিস্টের মধ্যে আরো 2টা লিস্ট থাকবে বিকজ 2টা রো থাকবে, তাই না? সো প্রথম ভ্যালুটা ছিল ব্ল্যাক, সো ব্ল্যাকটাকে লেটস সে 1, সরি জুম কর। ইয়া শিওর, সরি। সো আমরা টর্চ ইম্পোর্ট করছি, দেন আমরা একটা অ্যারে লিস্ট ক্রিয়েট করতেছি, লিস্ট অফ লিস্টস অ্যাকচুয়ালি। এটার মধ্যে 2টা লিস্ট থাকবে, একটা লিস্ট কমা আরেকটা লিস্ট, বিকজ 2টা রো। এন্ড কি হলো, স্ক্রিন কি দেখা যাচ্ছে এখনো? সো এখন আমরা পিক্সেলগুলো ভ্যালু দিয়ে দেই। আমরা প্রথমে 0 0 দিয়ে দেই, দুইটা পিক্সেল, এন্ড সেকেন্ড রোতেও 2টা পিক্সেল। হ্যাঁ দেখতে পাচ্ছি না। দেখতে পাচ্ছ না? হ্যাঁ দেখতে পাচ্ছি। আচ্ছা আচ্ছা, অলরাইট। সো আমরা এটা ক্রিয়েট করে ফেলো একটা ইমেজ অন, এটার সবগুলো ভ্যালু আমরা 0 0 0 0 দিয়ে দিলাম এবং এটা রান করি। সো এই ইমেজটাকে আমরা সবার আগে একটা টেনসর বানাবো। আমরা একসাথে একটা কাজ শিখে ফেলি। আমরা একটা ফাংশন ডিফাইন করে ফেলি। আমরা এখনো শিখি নাই ফাংশন কিভাবে ডিফাইন করে, বাট এই কাজটা করতে যাই শিখে ফেলি। নরমালি
অন্য প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজে ফাংশন ক্রিয়েট করার সময় অনেক কিছু লিখতে হয়, যেমন জাভাতে লিখতে হয় পাবলিক, স্ট্যাটিক, ভয়েড, মেইন, ব্লা ব্লা ব্লা। আবার সি হলে শুধু টাইপটা লিখলেই হয়, ইন্ট, মেইন এরকম লিখলেই হয়। বাট মেইন থিং ইজ যে আমাদের ডেটা টাইপ লিখতে হচ্ছে। বাট পাইথন আমরা দেখছি পাইথনে কিন্তু আমাদের ভেরিয়েবলের ডেটা টাইপ লিখতে হচ্ছে না। সো তার মানে ফাংশনেও কিন্তু ডেটা টাইপের কোনো কনসেপ্ট থাকবে না। তো একটা ফাংশন কি রিটার্ন করবে না কি করবে না সেটাও কিন্তু আমরা বলবো না। সো আমরা একটা ফাংশন ডিক্লেয়ার করব, ফাংশনটার নাম হবে, ফাংশনটাকে আমরা ডিফাইন করা হলো ডিইএফ দিয়ে। ডিএফ মানে হলো ডিফাইন, রাইট? এবং এরপরে কোনো টাইপ দিতে হবে না, আমি সরাসরি লিখবো যে শো ইমেজ। তো এই ফাংশনটাকে আমরা যদি একটা ইমেজ দেই, এই ফাংশনটার কাজ হবে ইমেজটাকে প্রিন্ট করে দেখানো আমাদের, যাতে আমরা এই অ্যারেটা যদি দিয়ে দেই ওই অ্যারেটা প্রিন্ট করে দেখাইতে পারে। তো এই ইমেজটা দেখতে হলে আমাদের কি কি লাগতে পারে, আমাদের ওই অ্যারেটা লাগবে। সো এই অ্যারেটার নাম আমি দিতে পারি পিক্সেলস, এবং আমাদের একটা কালার ম্যাপও লাগবে, সেটা একটু পরে দেখবো যে কালার ম্যাপটা কেন লাগতেছে, সিএমএপি। এবং কালার ম্যাপের একটা ডিফল্ট ভ্যালু আমরা দিয়ে রাখতে পারি, যে যদি আমরা কালার ম্যাপটা না বলে দেই, আপনারা জাভা যারা করছেন তারা অলরেডি জানেন ডিফল্ট ভ্যালু কি জিনিস, ফাংশনের প্যারামিটার ডিফল্ট ভ্যালু দেওয়া যায়। যে কেউ যদি সি ম্যাপটা না দিয়ে দেয় তাহলে এটা ডিফল্ট ভ্যালু হবে গ্রেস আর, মানে এটা হলো গ্রে রিভার্স, অর্থাৎ আমাদের ইমেজটা হলো গ্রে স্কেলের। এবং ফাংশনের ডেফের ওই লাইনের লাস্টে একটা কোলন দিবেন এবং ইন্টার দিলে অটোমেটিক্যালি ইনডেন্টেশন করে ফেলবে। এই পর্যন্ত সবাই তুলা হলে জানাবেন। এটা এটা নাইস। এটা মোটামুটি বয়লার প্লেট কোড এই ফাংশনটা, অর্থাৎ এইখানে মুখস্থ করার কিছু নাই বা বুঝারও কিছু নাই। আপনারা যে কোনো সময় ইন্টারনেটে সার্চ করতে পারেন যে হাউ টু কনভার্ট অ্যান পাইথন লিস্ট ইনটু ইমেজ অর সামথিং লাইক দ্যাট। এই কাজটা করতে আমাদের আরেকটা ফাংশন লাগবে, আরেকটা লাইব্রেরি লাগবে, যে লাইব্রেরিটা আমরা ইম্পোর্ট করব। যেখানে ইম্পোর্ট টর্চ করছি না ওইখানে সেকেন্ড একটা লাইন লিখবো যে ইম্পোর্ট ম্যাটপ্লটলিব। ম্যাটপ্লটলিব একটা লাইব্রেরি যেটা বিভিন্ন ধরনের প্লট বা গ্রাফস এগুলো তৈরি করতে আমাদের হেল্প করবে। .pyplot_as_plt, সো ইম্পোর্ট matplotlib.pyplot_as_plt এবং শিফট এন্টার দিয়ে রান করে ফেলবেন এই লাইনটা। এই পর্যন্ত যদি ঠিক থাকে তাহলে এই ফাংশনের এইখানে আমি চলে যাই, ইনডেন্টেশনের এখানে গিয়ে এখন আমি লিখবো হলো যে প্রথমেই আমার এই ইমেজটাকে, এটা তো নরমাল পাইথন লিস্ট আছে, আগামীকালকে এক্সপ্লেইন করব যে কেন টেন্সরে কনভার্ট করতে হয়। আজকে আমরা যেহেতু অলরেডি টাইম একটু শর্ট হয়ে যাচ্ছে, আমরা সরাসরি এইটাকে একটা টেন্সর বানাই ফেলি। সো এই ভেরিয়েবলটার নাম দেই ইমেজ টি, মানে ইমেজ টেন্সর। এবং টেন্সরে কনভার্ট করা খুবই ইজি, আমি বলে দিচ্ছি যে টর্চ ডট টেন্সর, এবং কাকে কনভার্ট করব আমি পিক্সেলস নামের যে টর্চ ডট টেন্সর আমার এই পিক্সেলসটাকে টেন্সরে কনভার্ট করে দিবে, এবং এই পিক্সেলস কে কনভার্ট করে দিবে। এবং এটার ডেটা টাইপটাও আমি বলে দিতে পারি যে এটা ডেটা টাইপটা ফ্লোটে সেভ করে রাখুন। আমরা এই ফাংশনগুলো আগামীকালকে আরো বেটার ওয়েতে এক্সপ্লোর করব, বাট আজকে আমি জাস্ট আপনাদের চাচ্ছি ইমেজগুলোকে ভিজুয়ালাইজ করাইতে, যাতে একটু মনে হয় যে না আমরা ইন্টারেস্টিং কুল কিছু একটা করতেছি। দেন আরেকটা লাইন, এই লাইনটাও মুখস্থ করার বা বোঝার কিছু নাই, এটা বয়লার প্লেট কোড। এই কোডটা আপনারা ইন্টারনেটে মানে এই ফাংশন কিভাবে ইউজ করে সার্চ করলেই পাবেন। বেসিক্যালি পিএলটি কি জিনিস, ওই যে আমরা একটু আগে যে ইম্পোর্ট করলাম ম্যাটপ্লটলিব থেকে পাইপ্লট, ওইটার মধ্যে একটা ফাংশন আছে যেটা নাম হলো আইএম শো, মানে ইমেজ শো। ওকে যদি আমি কোনো একটা টেন্সর দেই, দ্যাট ইজ ইমেজ টি কে পাস করতেছি, তাহলে ও সেই ইমেজটাকে শো করতে পারে। বাট সেই সাথে আমরা আরো কিছু প্যারামিটার দিয়ে দিব। এই প্যারামিটারগুলো আমরা দিচ্ছি হলো জাস্ট যাতে ইমেজটাকে সুন্দরভাবে প্রিন্ট করে। এগুলো ইম্পর্টেন্ট না, এগুলো না দিলেও হইতো, বাট একটু সুন্দরভাবে প্রিন্ট হয়, একটু বড় সড়ো করে, যাতে আমরা দেখতে পারি কি হচ্ছে। সিম্যাপ সমান হবে যে সিম্যাপটা আমরা ফাংশন থেকে পাইছি, এবং ভি মিনটা আমরা 0 আর ভি ম্যাক্সটা 1 বলে দিচ্ছি, কারণ এটা না বলে দিলেও এক্সপেক্ট করতে হয়তো যে আমি 0 থেকে 255 রেঞ্জে হয়তো পিক্সেল গুলো চাচ্ছি, বাট আমরা আপাতত এখানে 0 থেকে 1 রেঞ্জের মধ্যে ছবিগুলোর পিক্সেল দিব। সো এটাও আমরা একটু বলে দিচ্ছি, এটা মানে আহামরি বোঝার কিছু নাই। সো আপাতত জাস্ট এটা কপি করে এই ফাংশনটাকে ডিফাইন করে ফেলেন। সবাই ডেফিনিশন হয়ে গেলে বলবেন। ডান ভাই। অলরাইট, এমন কেউ আছেন যে একটু বেশি পিছিয়ে পড়ে গেছেন? অলরাইট, সো মনে হচ্ছে এভরিওয়ান ইজ
বেয়ার উইথ মি। এখন আমরা তাহলে এই যে আমরা একটা ইমেজ ক্রিয়েট করছি, এই ফাংশনটা বোঝানো মেইন উদ্দেশ্য না, আমাদের উদ্দেশ্য হলো ইমেজটা ভিজুয়ালাইজ করা। তো এখন আমি এই ফাংশনটা ইউজ করে ইমেজটা ভিজুয়ালাইজ করতে পারবো। আমার লিখতে হবে শো ইমেজ, এন্ড ভিতরে আমি পাস করে দিব ওই অ্যারেটা image1, এবং দেখতে পাচ্ছেন একটা ফুল ব্ল্যাক ইমেজ আমাকে প্রিন্ট করে দিচ্ছে। ব্ল্যাক কেন? কারণ আমার এই অ্যারের মধ্যে সবগুলো পিক্সেল 0 0 0 0 ছিল। আমি যদি একটাকে চেঞ্জ করে 1 করে দেই, তাহলে দেখতে পাচ্ছেন ওই পিক্সেলটা হোয়াইট হয়ে গেল। আরেকবার একটু দেখাবেন, একটু স্কিপ করে দিচ্ছি। হ্যাঁ, শিওর শিওর। সো এটা জাস্ট বয়লার প্লেট করে, এখানে বোঝার কিছু নাই। এটা জাস্ট এমন একটা ফাংশন যার মধ্যে যদি আমি কিছু এরকম একটা 2D অ্যারে দেই, ও আমাকে জাস্ট এটা প্রিন্ট করে দিবে। এখানে আমি কি করতেছি, এটা আমার একটা আমি দাবি করতেছি যে এটাই একটা পিকচারের রিপ্রেজেন্টেশন, যে পিকচারের প্রথম পয়েন্টটার ইন্টেন্সিটি সবথেকে বেশি 1, সো 0 থেকে 1 এর মধ্যে ভ্যালু দিব। এন্ড বাকি তিনটা কিন্তু 0। দেখেন যেখানে 1 দিছি সেই প্রথম পিক্সেলটা পুরো হোয়াইট হয়ে গেছে, তারপরে আমি বাকিগুলো যে 0 দিছি ওইগুলো 0 হয়ে গেছে। সো এই ইমেজটা আমার যে সেই কম দামি একটা ফোন কিনছিলাম, যে ফোনে মাত্র 4 পিক্সেল, 4 মেগাপিক্সেলও না, 4 পিক্সেল, সেই 4 পিক্সেলের ফোনে জাস্ট 4টা করে পিক্সেল তোলা যায়, এন্ড সেটার রিপ্রেজেন্টেশন হলো এইটা 1000। জি ভাই, বুঝতে পেরেছি, থ্যাংক ইউ। আর কেউ আছেন এই জিনিসটা কারো বুঝতে কোনো সমস্যা আছে? তাইলে আমাকে বলেন, আমি যদি একটা গ্রে ইমেজ চাই যে 4টা পিক্সেলই গ্রে হবে, তাহলে আমি কি করতে পারি? 0.5। ইয়েস, তাহলে আমি এই ভ্যালুগুলোকে 0.5 করে দিতে পারি, এবং 0.5 ইন অ্যাকচুয়ালি 0.7, বিভিন্ন ভ্যালু আমি এক্সপেরিমেন্ট করে দেখতে পারি, যে 0.8, 0.1। দেখছেন এক এক জায়গায় আমি এক একটা ভ্যালু পাচ্ছি। And how cool is that? সো এরপরে আমরা একটা কালার ইমেজ করার ট্রাই করতে পারি, অর্থাৎ আমরা কালার ইমেজ কিভাবে রিপ্রেজেন্ট করতে পারি। সো আমরা একটা কালার ইমেজ, আরেকটা তাহলে আমরা এরকম লিস্ট ক্রিয়েট করতে পারি। image1 এর বদলে এই ভেরিয়েবলটার নাম দিব হলো image2। তো কালার ইমেজে তো প্রত্যেকটা পিক্সেলে একটা ভ্যালু থাকবে না, তাই না? প্রত্যেকটা পিক্সেলে অ্যাকচুয়ালি ভ্যালু থাকবে কয়টা করে? তিনটা করে। রাইট। সো এখানে আমি তাহলে এখানে জাস্ট একটা নাম্বার না দিয়ে এখানে আমার আরেকটা লিস্ট দিতে হবে না? এবং ওই লিস্টের মধ্যে আমি 3টা ভ্যালু দিব। আমি আপাতত 1 1 1 দিচ্ছি, দেন আবার 0.7 এর বদলে এখানে আরেকটা লিস্ট দেব না, 1 1 1। এন্ড সেম কাজ আমি নিচের দুইটাতেও করব, 1 1 1 1 1 1। তো দেখেন বুঝতে পারতেছেন কিনা কি হচ্ছে এখানে? না বুঝলে আগেরটার সাথে একটু কম্পেয়ার করে দেখতে পারেন। ইমেজটা প্রিন্ট করলে আই থিংক আপনাদের সুবিধা হবে। সো শো ইমেজ ফাংশনটাতে একটু ঝামেলা করতে হয়েছে যাতে এটা কালার ইমেজও প্রিন্ট করতে পারে। সো আমরা এখন চাইলে এটা রান করার পরে আমরা এখানে লিখতে পারি শো ইমেজ, ফাংশনটাকে কল করব এবার image2 কে দিয়ে। বাট এবার একটু সিম্যাপটা বলে দিতে হবে, যে এটার সিম্যাপটা আসলে নান দিচ্ছি আপাতত আমি। আপনারাও নান লিখবেন। নান ইজ দ্য ইকুইভ্যালেন্ট অফ নাল। জাভাতে যে নাল ভ্যালু ছিল এটার ইকুইভ্যালেন্ট পাইথনে নান। সো এটা দিলে আপনারা ওই কালারের সাইজের এররটা পাবেন না। সো হোয়াইট ইমেজ কেন দিচ্ছে কেউ আমাকে এক্সপ্লেন করতে পারবেন? হ্যাঁ, কারণ ইন্টেন্সিটি সব জায়গায় 1 দিয়েছেন, হাইয়েস্ট Right. ইন্টেন্সিটি। তা আমি যদি প্রথম পিক্সেলটা রেড চাই তাহলে কি করতে হবে আমার? 255। প্রথম 0.25 ওয়ানের জায়গায় 255। না, একটা জিনিস খেয়াল রাখেন, আমরা কিন্তু 0 to 55 টাকে স্কেল করে 0 আর 1 এর মধ্যে নিয়ে আসি। কোথায় দেখেন, আমরা এখানে কিন্তু বলে দিছি যে আমরা ভ্যালুগুলো 0 থেকে 1 এর মধ্যে পাবো। সো ও যখন 1 পাবে তখনই ওইটাকে 255 চিন্তা করবে। সো এটাকে স্কেল করে ফেলতেছি, বুঝতে পারছেন? তো ভাই তাহলে তো আমি যদি রেড চাই তাহলে কোথায় কি 1 হবে? উপরে একদম প্রথম লিস্টার দ্বিতীয় আর তৃতীয় এলিমেন্ট দুইটাকে জিরো করা লাগবে। এই যে প্রথম পিক্সেলটা, এই প্রথম পিক্সেলের রেড এর ভ্যালু চাচ্ছি আমি ম্যাক্সিমাম, বাট গ্রিন আর ব্লুর ভ্যালু চাচ্ছি 0। এটা যদি এখন আমি রান করি তাহলে দেখবেন আমরা একটা রেড পিক্সেল ক্রিয়েট করতে পারতেছি। আবার
আমি যদি একটা ভায়োলেট ক্রিয়েট করতে চাই বা পার্পল, তাহলে রেড আর ব্লুকে 1 করব, গ্রিনটাকে 0 করে দিব। এন্ড সিমিলারলি হোয়াইট মানে কি, রেড গ্রিন ব্লু তিনটাই 1, আবার আমি যদি তিনটাই 0 করে দিই তাহলে ব্ল্যাক হয়ে যাবে। রাইট? অলরাইট, সো এই পর্যন্ত কি আপনাদের কারো কোনো কোশ্চেন আছে? ভাইয়া এখানে আমরা সিন ইকুয়াল টু নান কেন দিলাম? লাইক জাস্ট নান দিলেই হবে না? লাইক নরমালি তো আর্গুমেন্ট আমরা জাস্ট ভ্যালুটা পাঠাই। ইয়েস, আমরা এখানে শুধু নাম দিলেও হইতো, আমরা শুধু ভ্যালুটা পাঠাইলেও হয়ে যেত, কোনো সমস্যা নাই। এটা জাস্ট দেখবেন যে পাইথন প্রোগ্রামাররা নরমালি এরকম নেমড প্যারামিটার গুলাকে একটু নেমড করে দিতেই পছন্দ করে। বোঝা যায় যে কি হচ্ছে। আমি হঠাৎ করে আমার এই যে এইটাতে আমি নাম দিচ্ছি, কেন নামটা দিচ্ছি বুঝতে হলে আমারও ওই ফাংশনটার ডেফিনিশনে চলে যাইতে হইতেছে। বাট আমি যদি এখানে সি ম্যাপ সমান নাম লিখি তাহলে আমি ইজিলি বুঝতে পারতেছি যে আচ্ছা আমি কালার ম্যাপটাকে নান বলতেছি, এবং কালার ম্যাপটাকে কেন নান বলতেছি সেটা আমি একটু পরে এক্সপ্লেইন করতেছি। আগে একটু আরেকজন কোশ্চেন করার চেষ্টা করতেছিলেন, পারিন্দা রহমান ছিলেন মেবি। ভাইয়া এখানে অ্যারে যে আমরা ভিতরে 3টা নিচ্ছি ওই পার্টটুকু যদি আরেকবার বলতেন। এই যে এখানে, জি অলরাইট, সো এটা খেয়াল করেন, এটাকে আমরা জাভা বা সি তে আমরা এটাকে বলবো একটা 2D অ্যারে। সো বেসিক্যালি আমাদের কি আছে, একটা অ্যারে আছে, সেই অ্যারের মধ্যে 2টা আইটেম আছে। চিন্তা করেন এটা একটা আইটেম এন্ড এটা একটা আইটেম, এন্ড এক একটা আইটেম কিন্তু আবার একটা করে অ্যারে। সো দিস ইজ এসেনশিয়ালি অ্যান অ্যারে অফ 2 অ্যারেস। এন্ড এই অ্যারে গুলো কি সিগনিফাই করে, এই অ্যারের প্রথম ভ্যালুটা সিগনিফাই করে আমার ইমেজের প্রথম পিক্সেলটা, একদম প্রথম রোয়ে প্রথম কলামের পিক্সেলটা, এটা হলো প্রথম রোয়ের সেকেন্ড কলামের পিক্সেলটা। সিমিলারলি এটা নিচের রোয়ের প্রথম কলাম, নিচের রোয়ের সেকেন্ড কলাম। এটা যদি আমরা বুঝি যে গ্রে স্কেলের জন্য আমাদের জাস্ট একটা করে ভ্যালু দিলেই হবে, তাহলে কালারের জন্য এখন আমরা বলতেছি যে ব্ল্যাক এন্ড হোয়াইট কে রিপ্রেজেন্ট করতে তো শুধুমাত্র let me show you an image, I hope I have that. Let me, yes, I probably have that. First layer of এই ইমেজটা দেখেন। সো এখানে আমি 0 বলতে বোঝাচ্ছি একদম হোয়াইট, আর 1 বলতে বোঝাচ্ছি ব্ল্যাক। হয়তো আমরা রিভার্সটা বোঝাচ্ছি, উল্টাটা, 1 দিয়ে মেবি হোয়াইট বোঝাচ্ছি, 0 দিয়ে ব্ল্যাক বোঝাচ্ছি, বাট বেসিক্যালি জাস্ট এখানে 1 এখানে 0, বাট যাই হোক। সো দ্যাটস আওয়ার পিক্সেল ইন্টেন্সিটি ভ্যালু। সো যখন আমার ইমেজটা ব্ল্যাক এন্ড হোয়াইট তখন আমার জাস্ট একটা ভ্যালু হইলেই হয়, একটা নাম্বার, 0.5 মানে গ্রে, 0 মানে ব্ল্যাক, 1 মানে হোয়াইট, একটা নাম্বার হলেই হয়ে যাচ্ছে। বাট যখন আমরা কালারফুল ইমেজ নিয়ে ডিল করতেছি তখন কিন্তু আমার এই এক একটা পিক্সেলে 3টা করে ভ্যালু দিতে হবে আমার, যে এই পিক্সেলটার রেড কতটুকু আছে, এই পিক্সেলে গ্রিন কতটুকু আছে, আর ব্লু কতটুকু আছে। এন্ড সেই ইমেজ 1 এর মতোই জাস্ট এই 0.5 এর বদলে আমি ইমেজ 2 তে একটা সংখ্যা না দিয়ে আমি আরেকটা অ্যারে দিচ্ছি। তো এইটাকে আপনি একটা 3 ডাইমেনশনাল অ্যারে চিন্তা করতে পারেন, একটা 3 ডাইমেনশনাল অ্যারে যেখানে অ্যারের মধ্যে অ্যারে আছে, সেই অ্যারের মধ্যে আবার অ্যারে আছে। সো অ্যারেসেপশন, নন গট দ্য জক। অলরাইট, সো আমি বলে দিচ্ছি যে আমার প্রথম পিক্সেলে রেড এর পরিমাণ 1 সব থেকে বেশি, গ্রিনের পরিমাণ 0, অর্থাৎ আমি কোনো গ্রিন দিব না, এবং ব্লুর পরিমাণও 0। আবার সেকেন্ড পিক্সেলটা যদি দেখেন, এটা পার্পল কেন হইছে, কারণ আমি রেডও দিছি আবার ব্লুও দিছি, গ্রিন দেই নাই। আপনি যদি কালার থিওরি পড়ালেখা করেন তাহলে দেখবেন যে রেড এর সাথে ব্লু মিক্স করলে এটা ইয়ে কালার না, পেইন্ট কালারের নিয়ম একটু ডিফারেন্ট, এটা হলো লাইটের কালার। সো এখানে যদি আপনি ব্লুর সাথে রেড মিক্স করেন তাহলে দেখবেন পার্পল কালার হয়ে যাচ্ছে। আবার সিমিলারলি আপনি যদি রেড গ্রিন ব্লু তিনটাই অ্যাক্টিভেট করে দেন, সো 1 1 1, তখন দেখবেন এটা হোয়াইট কালার হয়ে যাচ্ছে। আর যদি আপনি কোনো কালারই না দেন, রেড গ্রিন ব্লু তিনটাই সুইচ অফ থাকে, তখন এটা ব্ল্যাক কালার হয়ে যাবে। এভাবে আপনি এক্সপেরিমেন্ট করে দেখতে পারেন যে 1 এর সাথে আমি অল্প একটু গ্রিন দিলে কি কালার হয় দেখি তো, স্টিল লাইট একটা পার্পল হয়ে যাচ্ছে। আমি যদি রেডটাকে একটু কমায় দেই,
এটা অন্য একটা কালার হয়ে যাচ্ছে। সো ইউ ক্যান এক্সপেরিমেন্ট উইথ অল কাইন্ডস অফ কালার্স। সো এত কিছু আমি আপনাদের যে কারণে শো করলাম, টু প্রুভ টু ইউ যে অ্যান ইমেজ ইজ জাস্ট নাম্বারস, দে আর জাস্ট ম্যাট্রিসেস। অ্যান্ড ইমেজটা যখন হয়ে গেল, ইমেজটা যখন 2 ডাইমেনশনাল কালারফুল, তখন এটা জাস্ট একটা ম্যাট্রিক্স না, তখন দে আর 3 ডাইমেনশনাল ম্যাট্রিসেস। অলরাইট, আমাকে কেউ বলেন তো তাহলে পিএনজি ইমেজে যখন ট্রান্সপারেন্ট থাকে ওই ইমেজগুলো কিভাবে স্টোর হয়? কোনো ভ্যালু থাকে না এরকম কিছু? ওকে, গুড হাইপোথেসিস। কেউ, এনিওয়ান, কি হইতে পারে আপনাদের ধারণা থেকে বলেন তো? দিস ইজ ইন্টারেস্টিং। সো গ্রে স্কেলে আমাদের জাস্ট পিক্সেলের ইন্টেন্সিটিটা বললেই হয়ে যায়। আরজিবি, এটা ফরম্যাট কি? আরজিবি কেন? রেড, গ্রিন, ব্লু। এখানে আমাদের 3টা ম্যাট্রিক্স লাগে, কারণ প্রত্যেকটা পিক্সেলের জন্য আমাদের 3টা করে ভ্যালু লাগে। এন্ড আমরা যখন ট্রান্সপারেন্ট ইমেজের কথা বলি, উই আর এসেনশিয়ালি টকিং অ্যাবাউট আরজিবিএ। এ মানে কি? অপাসিটি। হ্যাঁ, এ মানে অপাসিটি, ইয়েস, বাট ওইটা লিটারালি অপাসিটি, বাট লেটার ওয়াইজ এটাকে আলফা বলে। নরমালি ইমেজ ম্যানিপুলেশনে অপাসিটিকে অনেক জায়গাতেই আলফা বলে। তো তখন কিন্তু আমরা যদি চাই যে এটার কালার হবে রেড বাট অপাসিটি হবে মিডিয়াম, সো বেসিক্যালি আমাদের আরেকটা ম্যাট্রিক্স লাগবে যেটা হবে এ ম্যাট্রিক্স, আলফা ম্যাট্রিক্স। সো আমাদের ওইটার বলে দিতে হবে যে এটা কতটুকু ট্রান্সপারেন্ট। রাইট, সো এটা রিভার্সও হইতে পারে, আমার ঠিক শিওর না। সো 0 বলতে আমরা বলি যে একদম দেখাই যাবে না এই পিক্সেলটা, সো এই পিক্সেলটা পুরো ট্রান্সপারেন্ট হবে। 1 মানে হলো এটা একদম ফুল দেখা যাবে, 0.5 মানে এটা আপসা দেখা যাবে, আর 0.5। সো বুঝতেই পারতেছেন যে এনকোডিংটা। সো আমরা যে কোনো ইমেজকে, ট্রান্সপারেন্ট ইমেজ হোক, আরজিবি কালারফুল ইমেজ হোক, বা ব্ল্যাক অ্যান্ড হোয়াইট ইমেজ হোক, যে কোনো ইমেজকেই কিন্তু আমরা এসেনশিয়ালি ম্যাট্রিক্স হিসেবে প্রকাশ করতে পারি। এবং সেটা আমরা শুধু মুখে থিওরিতেই করি নাই, আমরা প্রোগ্রামেটিক্যালিও নিজেরা কিছু ইমেজ ক্রিয়েটও করছি। আপনারা চাইলে থিওরিটিক্যালি আপনারা যদি চান বাংলাদেশের পতাকা বানাই ফেলতে পারেন এইভাবে একটা অ্যারে দিয়ে। আপনারা যদি চান আপনাদের নিজের সেলফিকে রেপ্লিকেট করতে পারেন, বাট ডোন্ট ডু দ্যাট, বিকজ অবভিয়াসলি আপনার সেলফিতে মিলিয়নস অফ পিক্সেলস আছে and you don't want to hand code that, right? So I think already 9টা বাজে গেছে, 3 ঘন্টা ধরে একটানা আমরা সবাই বসেছিলাম, if we don't count the half an hour of break. So I think it's best if we end here before we make it too boring. But আমি আপনাদেরকে একটু দেখাতে চাই যে নেক্সট ক্লাসে আমরা অ্যাকচুয়ালি কি করতে চাই। সো নেক্সট ক্লাসে আমরা একটা মডেল ট্রেন, আমরা এমএনআইএসটি ডেটা সেটটা নিয়ে এক্সপেরিমেন্ট করব, যে এই ডেটা সেটের ইমেজগুলা দেখতে কেমন, সেই ইমেজগুলোর মধ্যে ভ্যালুসগুলা কিভাবে আসে, এবং আজকের এই নলেজগুলোতে হেল্প হবে। এই যে যেমন এই ইমেজটা আমি যখন প্রিন্ট করতেছি তখন আমাকে 7 দেখাচ্ছে, বাট এই ইমেজটার নাম্বারগুলো যখন আমি প্রিন্ট করতেছি কিছু নাম্বারস দেখাচ্ছে আমরা, কিন্তু এটা দেখে ভয় পাওয়ার কিছু নেই, আমরা অলরেডি জানি যে ইমেজ মানেই কি নাম্বারস, তাই না? বিভিন্ন অ্যারের মধ্যে নাম্বার দেখাচ্ছে, আমাকে ইমেজটা দেখাচ্ছে, এবং আমরা অনেক এমএনআইএসটির অনেকগুলো ডেটাকে প্রিন্ট করতে পারবো কিভাবে, শো করতে পারবো কিভাবে। দেন এটার একটা খুব সিম্পল মডেল। এই মডেলটার কিছু ম্যাথমেটিক্স দেখবো আমরা, ফরওয়ার্ড প্রপাগেশন, ব্যাক প্রপাগেশনের। যতটুকু ম্যাথমেটিক্স দেখলে আপনারা বোর্ড হবেন না। এন্ড ফাইনালি আমরা মডেলটা ট্রেন দিব, এন্ড ট্রেন করার পরে আপনি একটা ইন্ডিভিজুয়াল ইমেজ ধরে জিজ্ঞেস করতে পারেন যে এই মডেলকে যে এই ইমেজটা কত, তখন হোপফুলি আপনার মডেলটা ঠিকঠাক অ্যান্সার দিবে। যেমন আমি একটা 7 এর ইমেজ পাঠাইছি, আমাকে বলছে যে এটা 7, তার মানে আমার মডেলটা ঠিকঠাক কাজ করতেছে। এবং মোটামুটি সিম্পল, মডেলটা সিম্পল হলেও এটা প্রায় 95% অ্যাকুরেট একটা মডেল আপনারা ক্রিয়েট করতে পারবেন। এইটা আমরা আগামী 2 দিনে করে ফেলবো। সো আপনাদের যদি কোনো ফিডব্যাক, কোশ্চেন, যে কোনো কিছু থাকে, নাও ইজ দ্য টাইম, কোশ্চেন আনসার সেশন। এটা রিলেটেড হইতে হবে তা না, আপনাদের কোনো সাজেশন যদি চান বা ক্যারিয়ার রিলেটেড সাজেশন, আমি খুব ভালো একটা দিতে পারবো না, কারণ আমি নিজেই এখনো ক্যারিয়ার এস্টাবলিশড করিনি, তবে তাও আমি যতটুকু জানি সেটা আপনাদের বলতে পারবো। সো এনি কোশ্চেনস? Bhaiya, any tips about Kaggle competition? অলরাইট, আমি পার্সোনালি
খুবই থিওরিতে থাকার ট্রাই করছি সবসময়। আমি ক্যাগেল অনেস্টলি আমি এখনো একটা ক্যাগেল কম্পিটিশনও পার্টিসিপেট করি নাই। অ্যান্ড ডোন্ট লেট মি ডিসকারেজ ইউ, ইউ শুড, দ্যাটস রিয়েলি গুড। বাট the thing is about competition is যেমন ধরেন অ্যালগরিদম ডিজাইন, আপনি চাইলে থিওরি লেভেলে থাকতে পারেন, অ্যালগরিদম গুলা বোঝার ট্রাই করতে পারেন, ইমপ্লিমেন্ট করা শিখতে পারেন, বাট অ্যালগরিদমটাকে আপনার যে স্পোর্ট হিসেবে নিতে হবে তা কিন্তু না। আপনি যখন অ্যালগরিদমটাকে স্পোর্ট হিসেবে নিবেন তখন কিন্তু ওই যে প্রবলেম সলভার্স বা প্রবলেম সলভিং করা স্টার্ট করতে পারেন, আইসিপিসি তে প্রবলেম সলভিং করে আপনি একটা পুরস্কার জেতার ট্রাই করতে পারেন। এখানে অনেকটা সিমিলার থিং, যদিও ক্যাগেলে পার্টিসিপেট করা অ্যাকচুয়ালি ভালো, আপনি প্র্যাকটিসে থাকবেন, বাট এটা যে আপনার করতেই হবে তা না। বাট আপনি যদি এটা করতে চান, এটা টিপস দেওয়ার মতো উপযুক্ত মানুষ আমি না। যারা ক্যাগেলে পার্টিসিপেট করে এরকম কাউকে আমি অ্যাকচুয়ালি এখন বলতে রেফার করতে পারতেছি না, সো আই এম এক্সট্রিমলি সরি অ্যাবাউট দ্যাট। রিসার্চ প্রজেক্ট গুলা কি কি ছিল আমাদের? সো আমরা CSE 465 যেটা প্যাটার্ন রিকগনিশন, এই কোর্সটি আমি করি ডক্টর নাবিল মোহাম্মদ স্যারের আন্ডারে। সেই কোর্সে আমাদের প্রজেক্টটা ছিল এরকম যে আপনাকে যদি, এটা ছিল ইমেজ কালারাইজেশন। আপনাদের মধ্যে কেউ যদি হন যে খুব টায়ার্ড হয়ে গেছেন 3 ঘন্টা ধরে ক্লাস করে, আমি এখন এমন কিছু বলবো না যেটা বললে আপনার ওয়ার্কশপ থেকে কিছু মিস করবেন, বাট দিস আর ইন্টারেস্টিং টপিক। সো কেউ যদি চলে যেতে চান, ইটস ফাইন টু গো, আই ওয়ন্ট মাইন্ড, বাট থাকলে আমি এই কোশ্চেনগুলো অ্যান্সার দিতে পারতেছি। আপনারা যদি গুগলে গিয়ে লেখেন যে দিস ফেস ডাজ নট এক্সিস্ট, আপনারা দেখবেন যে একটা এক্সিলেন্ট একটা ওয়েবসাইট উপরে চলে আসে। এই ইমেজটা যদি এই লিংকে যদি আপনারা যান, এখানে দেখবেন যে কিছু মানুষের ছবি আপনাদেরকে দেখাবে, এবং যতবার আপনারা রিলোড দিবেন ততবার একটা নতুন মানুষের ছবি দেখবেন। আপনাদের মধ্যে কেউ কি এই ওয়েবসাইটের মিস্টারি জানেন? না, শুনেছি এই ওয়েবসাইটের ব্যাপারে। এটা মেবি অনেকগুলা চোখ, অনেকগুলা নাককে একসাথে লাইক কম্বাইন করে নতুন একটা ফেস বানায়। সম্ভবত জ্ঞান ইউজ করেছে। রাইট, জ্ঞান ইউজ করছে। মহিবুর রহমান, আপনি অ্যানসার দিলেন নাকি উদয়ন শাহ? উদয়ন শাহ। অলরাইট, সো তার মানে আপনি অবশ্যই তাহলে নিউরাল নেটওয়ার্ক এন্ড মেশিন লার্নিং সম্পর্কে একটু জানেন, যেহেতু আপনি অ্যানসারটা দিতে পারছেন। ইয়েস, সো এই যে মানুষগুলোকে দেখতেছেন, মানুষগুলোকে দেখতে খুবই রিয়েল এন্ড লাইভলি লাগতেছে, বাট এই মানুষগুলো অ্যাকচুয়ালি রিয়েল লাইফে এক্সিস্ট করে না। সো নিউরাল নেটওয়ার্কের এবং মেশিন লার্নিং এর ইনিশিয়াল যে প্রজেক্টগুলো ছিল সেগুলো ছিল ক্লাসিফিকেশন টাইপের। শুধু যে ক্লাসিফিকেশন তা না, মেশিন লার্নিং এর আরো অনেক ধরনের প্রবলেম ছিল, বাট নিউরাল নেটওয়ার্কে সবথেকে বেশি ফোকাসড কাজ হয়েছে ক্লাসিফিকেশন। আপনি একটা ইমেজ দিলেন, মডেলটা বলে দিল এটা কোন ইমেজ, ক্যাট। আপনি একটা ইমেজ দিলেন, সেই ইমেজ থেকে বলে দিল এখানে একটা হিউম্যান আছে, এখানে একটা ক্যাট আছে। বাট মানুষের ইন্টেলিজেন্স কিন্তু শুধু ক্লাসিফিকেশনে না, আপনি কিন্তু শুধু ট্যাক্সি ক্যাব এন্ড নরমাল প্রাইভেট কারের মধ্যে ডিফারেন্সিয়েট করতে পারেন না। আপনাকে যদি বলা হয় যে আমাকে একটা নতুন একটা গাড়ির মডেল তৈরি করে দাও, আপনি কিন্তু সেই গাড়ির মডেল ড্র করতে পারবেন বা 3D মডেল তৈরি করতে পারবেন। দ্যাটস হোয়ার উই আর ডিফারেন্ট ফ্রম মেশিনস, বিকজ উই ক্যান জেনারেট, রাইট? সো আমরা হয়তো লাইফে অনেক গাড়ি দেখছি, বাট আমরা এরকম একটা গাড়ি বানাইতে পারি যে গাড়িটা লাইফে কেউ কখনো দেখে নাই। একদম নতুন একটা গাড়ি জেনারেট করতে পারতেছি। এই যে জেনারেটিভ যে ইন্টেলিজেন্স মানুষের, সেই জেনারেটিভ ইন্টেলিজেন্সটাকে কিছুটা হলো রেপ্লিকেট করতে ইয়ান গুডফেলো নামে একজন অসাধারণ একজন রিসার্চার একটা নতুন মডেল বানাইছে যার নাম হলো জ্ঞান, যেটার ফুল মিনিং হলো জেনারেটিভ অ্যাডভার্সারিয়াল নেটওয়ার্ক। এই অ্যাডভার্সারিয়াল নেটওয়ার্ক দিয়ে অনেক জেনারেটিভ কাজ করা যায়। আপনি অনেক সময় ফেসবুকে দেখবেন যে ক্রিয়েটিভ বাচ্চারা অনেক সময় অনেক ড্র করে, তো ওদের ক্রিয়েটিভ কম্পিউটার সায়েন্টিস্ট বাবারা সেই ড্রয়িং গুলাকে একদম রিয়েল ড্রয়িং এ কনভার্ট করে ফেলে, বাট ড্রয়িং গুলা দেখতে অনেক ক্রিপি হয়। এরকম কোনো কিছু দেখছেন আপনারা পোস্ট ফেসবুকে? না ভাইয়া। অলরাইট, আমার কাছে এখন রিয়েল কোনো এক্সাম্পল নাই, থাকলে দেখাতাম। তো এই কাজগুলো জ্ঞান দিয়ে করা যায়। জ্ঞান দিয়ে আমরা ওই যে ওয়েবসাইটে দেখালাম যে দিস পারসন ডাজ নট এক্সিস্ট, এগুলা জ্ঞান দিয়ে করা। এটাও এই টাইপের কাজগুলোও জ্ঞান দিয়ে করে। আবার আমরা যে প্রজেক্টটাতে কাজ করছিলাম CSE 465 এ, ওইটাতে ছিল ইমেজ কালারাইজেশন। অর্থাৎ আপনাকে যদি একটা ইমেজ দেওয়া হয়, অ্যানিমে ইমেজ,
তাহলে আমাদের মডেলটা ওই সাদা কালো ইমেজটাকে নিয়ে ওইটাকে কালারাইজ করতে পারতো। এটা আমাদের ইনভেনশন না, অবভিয়াসলি আমরা ইনভেন্ট করি নাই এই মডেলটা, বাট আমরা একটু ট্রাই করছি, এটা নিয়ে স্টাডি করছি এবং কিভাবে এটার রেজাল্ট বেটার করা যায় সেটা নিয়ে স্টাডি করছি। অ্যান্ড সিএসসি 499 এ আমাদের কাজ ছিল স্পিকার ভেরিফিকেশন এবং রিকগনিশন নিয়েও কাজ করছি আমরা, দুইটা সিমিলার অনেকটা। সো বেসিক্যালি আপনি যদি একটা কথা বলেন, এই কথাটা কে বলছে সেটা বের করে দিতে পারবে এই মডেলটা। সো স্পিচ থেকে স্পিকারকে আইডেন্টিফাই করে দিবে। এটা ছিল আমাদের সিএসসি 499 এর কাজ। এন্ড সিএসসি 499 এর এই কাজটাতে একটা ফ্ল ছিল যে আমরা যেহেতু ইংলিশ ডেটা সেট ইউজ করছি, ইংলিশ কথাগুলোকে ভালোভাবে ডিটেক্ট করতে পারতো, বাট বাংলাতে কথাগুলো বললে ব্রেক করতে। ইনফ্যাক্ট আমাদের স্যার যখন টেস্ট করছে সে প্রথমেই বাংলাতে কথা বলছে, এন্ড আমরা দেখি কি ব্যাপার, মডেল কাজ করতেছে না কেন। সো পরবর্তীতে আমরা সিএসসি 498 এ সেই প্রবলেমটা কিছুটা সলভ করার ট্রাই করছি একটা মেথড দিয়ে, যে মেথডটার নাম হলো ডোমেইন অ্যাডাপ্টেশন। সেই মেথডটা দিয়ে আমরা ট্রাই করছি যাতে এই মডেলটা বাংলা ডেটার উপরেও ভালো কাজ করে, স্পিকার রিকগনিশন, আপনি যে বাংলাতেও কথা বলেন আপনার স্পিকারটাকে রিকগনাইজ করে দিতে পারে। সেটা ছিল আমাদের 498 এর রিসার্চের প্রজেক্ট, এবং এটা নিয়ে আমরা পাবলিকেশনের জন্য আরো ট্রাই করব ফিউচারে। এন্ড বর্তমানে আমি যেখানে জব করতেছি সেখানে আই ক্যান গিভ ইউ দ্য হোল ডিটেলস, বাট আমরা অপটিক্যাল ক্যারেক্টার রিকগনিশন নিয়ে কাজ করতেছি। সো আমার এক্সপিরিয়েন্সে মোটামুটি জ্ঞান, ওসিআর এবং স্পিকার রিলেটেড অডিও ডেটা নিয়ে কাজ করার এক্সপিরিয়েন্স হয়েছে। I hope, yeah, that was a long answer to a very short question. আর কারো কোনো কোশ্চেন থাকলে আপনারা করতে পারেন। আচ্ছা ভাইয়া, এই নিউরাল নেটওয়ার্ক আর ডিপ লার্নিং এর মধ্যে যে আন্ডারলাইং ম্যাথমেটিক্স গুলো আছে এগুলা বুঝাটা কি অনেক ইম্পর্টেন্ট? অলরাইট, সো deep learning or underlying mathematics actually they all fall down to just 4 formulas. এখানে 4টা ফর্মুলা। এগুলা মেইন সমস্যাটা হলো ডিপ লার্নিং অনেক প্যারামিটারস এন্ড অনেক কিছু, তো সো আমাদের কোনো অপশন থাকে না, এদেরকে অনেক এলিয়েন মার্কা বিভিন্ন সিম্বল টিম্বল দিয়ে এক্সপ্লেইন কইরা আমাদের ম্যাথমেটিক্স গুলো এক্সপ্লেইন করতে হয়, যে কারণে দেখতে মনে হয় যে অনেক কঠিন। বাট আমরা এর থেকে আরো কঠিন কাজ করি। আমরা যখন ম্যাথ 130 তে অনেক কঠিন কঠিন ইন্টিগ্রেশনের ফর্মুলা শিখি, আমরা ম্যাথ 250 তে অনেক কঠিন কঠিন ইন্টিগ্রেশন শিখি, যেগুলো এই ডিপ লার্নিং এর এই ম্যাথমেটিক্স এর থেকে অনেক বেশি কঠিন, বাট স্টিল এগুলাকে কঠিন লাগে জাস্ট বিকজ এই সিম্বল গুলো একটু কঠিন। সো এটা একটা জিনিস। আর আপনার কোশ্চেনটা হলো যে এই ম্যাথমেটিক্স কি বোঝাটা ইম্পর্টেন্ট। সো একজন অ্যাবসলিউট বিগিনার সে ডিপ লার্নিং সম্পর্কে কিছু না জেনেও চাইলে টিউটোরিয়াল ফলো করে ফেশিয়াল রিকগনিশন একটা মডেল ইমপ্লিমেন্ট করে ফেলতে পারে। কিন্তু আপনি যখন রিসার্চে যাবেন, আপনি যখন একটু বোঝার ট্রাই করবেন, একটা নতুন অবজেক্টিভ ফাংশন নিয়ে ট্রাই করবেন, বা আপনি একটা নতুন ডিস্ট্রিবিউশন নিয়ে ট্রাই করবেন, আপনি নতুন একটা ডেটা সেট নিয়ে ট্রাই করবেন, তখন এইসবের বেসিক যখন আপনি জানবেন তখন অবভিয়াসলি আপনাকে হেল্প করবে। এখন কতটুকু জানতে হবে, আপনাকে কি ম্যাথমেটিক্যালি যে কোনো সময় খাতা কলম দিলে আপনি যাতে এগুলো লিখে ফেলতে পারেন সাথে সাথে এত জানতে হবে না। আপনার জাস্ট এই ফর্মুলার উপর একটা ট্রাস্ট জন্মাইতে হবে। ট্রাস্টটা হলো যে ইয়েস, ডেরিভেটিভ করে এই কাজটা করা পসিবল, একটা মেশিনকে ট্রেন করা পসিবল। সো আগামীকালকে আমরা যেটা করব, এই ইকুয়েশনগুলোকে খুব মানে ভালোভাবে আমরা গো থ্রু করার ট্রাই করব, এবং এরকম এলিয়েন মার্কা করে না, অবশ্যই আমরা আরেকটু ফ্যামিলিয়ার করে ট্রাই করব। এন্ড আপনাদের যে প্রত্যেকটা টার্ম বুঝতে হবে তা না, বাট বিগার পিকচারটা যদি বুঝেন যে ট্রেনিংটা কিভাবে হচ্ছে মডেলের, দ্যাটস মোর দ্যান এনাফ ফর ইউ টু গেট স্টার্টেড। এন্ড অনস ইউ গেট স্টার্টেড, দেন কিছু পেপার পড়তে পড়তে এন্ড বিভিন্ন রিসোর্স দেখতে দেখতে অটোমেটিক্যালি আপনার ব্রডার নলেজটা ইনক্রিজ করতে থাকবে। I hope that answers your question. ভাই একটা কোশ্চেন ছিল। Yes, sure. এআই ট্রেলের যে কোর্সগুলো আছে এগুলো আসলে কিভাবে নেওয়া হয়? মানে আমি দেখলাম যে এইসব কোর্সে কোনো ল্যাব নাই, তাহলে মানে জাস্ট কি থিওরিটাই করানো হইতেছে আমাদেরকে? Alright, so এআই ট্রেলে আমার জানা কিছু কোর্স হলো মেশিন লার্নিং, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স, প্যাটার্ন রিকগনিশন, ন্যাচারাল ল্যাঙ্গুয়েজ প্রসেসিং এন্ড ডিপ মাইনিং, এই কোর্সগুলো। তো এগুলোর একটাতেও ল্যাব নাই, এন্ড ল্যাব অ্যাকচুয়ালি নেসেসারি থাকলে ভালোই হইতো, নাও দ্যাট আই থিঙ্ক অ্যাবাউট ইট, থাকলে ভালোই হইতো, বাট নট অ্যাকচুয়ালি মানে অ্যাবসলিউটলি নেসেসারি। বাট একটা জিনিস হলো কি, যে এই কোর্সগুলোতে
যদিও একটা দুইটা ক্লাস একটু বিগিনার লেভেলে এক্সপ্লেইন করে আপনাদের, অর্থাৎ আমি আজকে আপনাদের যেমন একটু দ্রুত সব এক্সপ্লেইন করার ট্রাই করছি, এরকম কিছু বিগিনার লেভেলের এক্সপ্লেইন করার ট্রাই করবে, বাট মোটামুটি ওরা এক্সপেক্ট করে নিবে ওই কোর্সগুলোতে যে আপনি কিছুটা ফান্ডামেন্টালস আগে থেকেই ক্লিয়ার করে আসছেন। যেমন আপনাকে একটা ল্যাঙ্গুয়েজ শিখাবে না, আর বা পাইথন শেখার টাইম দিবে না, আপনি ওই কোর্সটা নেওয়ার আগেই শিখে ফেলবেন। আপনাকে পাইটর্চ এটা শেখার জন্য খুব বেশি 1-2 সপ্তাহ পাইতে পারেন, সো আপনি অবশ্যই কোর্সটা নেওয়ার আগে শিখে ফেলবেন। এরকম মানে যতটুকু পারেন ফুল যে শিখে আপনার কোর্সটা করতে হবে তাও না, ডিসকারেজড হবেন না, ট্রাই করবেন। সো ল্যাব অ্যাবসলিউটলি নেসেসারি না, বাট আপনার আগে থেকে কিছুটা শিখে যদি আপনি কোর্সটাতে ঢুকেন, মানে আপনি কিছু না শিখেও কোর্সটা শুরু করতে পারেন এবং শিখে বের হইতে পারেন, বাট আপনি যদি কোর্সটা করার আগেই কিছু শিখে কোর্সটাতে যাইতে পারেন, তাহলে ওই কোর্স থেকে আপনি রিসার্চ ওয়ার্ক নিয়ে বের হইতে পারেন, যেটা নিয়ে ওই ফ্যাকাল্টির সাথে আপনার একটা ভালো রিলেশন তৈরি হবে, যেহেতু আপনি আগায় আছেন, এবং ওই রিলেশন থেকে ফ্যাকাল্টি আপনাকে অ্যাপ্রোচও করতে পারে যাতে আপনারা একসাথে একটা রিসার্চ ওয়ার্ক করতে পারেন। সো আপনি যদি আগে থেকে এটা সম্পর্কে একটু ধারণা নিয়ে কোর্সে ঢুকেন, তাহলে আপনার একটা রিসার্চ ওয়ার্ক নিয়ে বের হওয়ার একটা চান্স থাকে। সো আমি আপনাদের সবাইকে সাজেশন দিব যে আপনারা যদি এই কোর্সগুলো নেন, তাহলে আপনারা ইন্টারনেটে অনেক রিসোর্স আছে। ইনফ্যাক্ট আমি লাস্ট ক্লাস আপনাদের খুব ইন্টারেস্টিং কিছু রিসোর্স দেবো যে কিভাবে শিখতে পারেন। ওই রিসোর্সগুলো ফলো করে বা শেষ করেও যদি আপনারা কোর্সগুলো নেন, হোপফুলি আপনারা একটা রিসার্চ ওয়ার্ক নিয়ে বের হইতে পারবেন। I hope that answers your question. ওকে ভাইয়া, আপনি যে 498 এর মানে ডোমেইন অ্যাডাপ্টেশনের ব্যাপারটা বললেন, আমরা 499 এ এবার একটা এরকম প্রজেক্ট করতে যাচ্ছি আর কি। তো আমাদের পেপারটাকে আমার সাথে একটু শেয়ার করা যাবে কাইন্ডলি? আমাদের বেশ জানার জন্য উপকার হইতো। শিওর, আপনি আমাকে একটা ইমেল করে দিন আপনার রিকোয়ারমেন্ট সম্পর্কে। বাট আপনারা কি স্পিকার নিয়ে কাজ করতেছেন? না, স্পিকার না, ঠিক মানে হ্যাঁ, বাংলা স্পিচ ডিটেকশন মানে আমরা এখনো ফাইনাল প্রপোজ করা হয়নি, তো আরআরএন স্যারের কাছে করছি। তো উনি বলেছিল যে সাইন ল্যাঙ্গুয়েজ ডিটেকশন আর কি। তো সাইন ল্যাঙ্গুয়েজ আমাদের স্যার প্লিজ, সরি ফর ইন্টারাপ্টিং, বলেন। সাইন ল্যাঙ্গুয়েজ মানে আমাদের বাংলা স্পিচটাকে কনভার্ট করে সেটা সাইন ল্যাঙ্গুয়েজে করা হবে, মানে রিসার্চ প্লাস এটা প্রজেক্ট আর কি 499 এ আর বি এর জন্য আর কি। I would be more than happy to help you. সো আমরা ডোমেইন অ্যাডাপশন নিয়ে কাজ করছি, বাট আমাদেরটা পাবলিকেশনের জন্য এখনো রেডি করতেছি, এখনো পাবলিকেশন করি নাই। ইনফ্যাক্ট এখানে আমার টিমমেট আছে অলরেডি, এখানে আরো 2-3 জন, এরা যদি আমাকে ফুলি পারমিশন দেয় যে আমি আমাদের আনপাবলিশড ওয়ার্ক শেয়ার করতে পারবো, তাহলে অবভিয়াসলি আমি আপনাকে সেন্ড করব। আদারওয়াইজ আপনি আমাকে পার্সোনালি নক করতে পারেন ফেসবুকে। আই উইল বি মোর দ্যান হ্যাপি টু গাইড ইউ। ওকে ওকে ভাই, থ্যাংক ইউ। So do you have any more questions? ভাইয়া, রিসার্চ অ্যাসিস্ট্যান্ট হওয়ার জন্য কোয়ালিফিকেশন, সাজেশনস এন্ড টিপস। অনেক ফ্যাকাল্টি মেম্বাররাই রিসার্চ অ্যাসিস্ট্যান্ট হিসেবে নেয়, যারা রিসার্চ ওয়ার্ক করে এবং তারা রিসার্চ অ্যাসিস্ট্যান্ট হিসেবে নেয়। তো একটা মানে এটা কোয়ালিফিকেশন কিনা জানি না, বাট আপনার মানে দ্য থিং ইজ যে নর্থ সাউথ ইউনিভার্সিটিতে কোয়ালিফাইড মানুষের অভাব নেই। লাইক অ্যাটলিস্ট যারা 4th ইয়ারে চলে যায় সবারই মোটামুটি কোয়ালিফিকেশন থাকে। বাট আমি একটা পার্সোনাল সাজেশন দেই যে আপনারা কোন একটা ফ্যাকাল্টির সাথে আগে থেকেই কাজ করা স্টার্ট করেন, কারণ আপনি হয়তো অনেক স্কিলড, বাট কোনো ফ্যাকাল্টি আপনাকে চিনে না। হুট করে একটা মানুষ আপনাকে কাজে নাও নিতে চাইতে পারে, আপনি যতই স্কিলড হন না কেন। আর একটা ফ্যাকাল্টি যদি আপনাকে চিনে, তার সাথে যদি আপনার কাজ করার এক্সপিরিয়েন্স থাকে, ওই ফ্যাকাল্টি তো অবশ্যই দেখছে যে আপনি কোর্সে কতটুকু ডেডিকেটেডলি কাজ করছেন, আপনি কিভাবে কাজ করেন, আপনার স্কিল বেস কি, আপনি কতটুকু হাম্বলনেস কিন্তু একটা খুব ইম্পর্টেন্ট কোয়ালিফিকেশন। আপনি শুধু স্কিলড হলেই হবে না, আপনি আপনার টিম মেম্বারদের সাথে কতটুকু হাম্বল, আপনি পুরো কোর্সের টিচারের সাথে কতটুকু হাম্বল, অন্য ক্লাসমেটদের সাথে কতটুকু হাম্বল, এগুলোও কিন্তু কোয়ালিফিকেশন। অ্যান্ড সো আপনার টিচারের সাথে make sure that your teacher knows you, যার আন্ডার আপনি রিসার্চ অ্যাসিস্ট্যান্ট হইতে চান। Make sure that you have a good character with your peers. And then AI ফিল্ডে কোনো ফ্যাকাল্টি আন্ডারে যদি কাজ করতে চান, আপনার অবশ্যই কোনো টিচারই এক্সপেক্ট করবে না যে আপনার কয়েকটা রিসার্চ পেপার আছে, বিকজ ইউ আর জাস্ট মানে আন্ডার গ্রাজুয়েট স্টুডেন্ট। সো মেক শিওর যে আপনি পাইটর্চ হোক বা টেনসরফ্লো হোক, ওই দুইটার যে কোনো একটা নিয়ে টুকটাক কাজ করছেন, কোনো মডেল টডেল নিয়ে কাজ করছেন, আপনি 2-3টা মডেল রান করছেন বা ট্রেন করছেন, সেগুলো টুকটাক কাজ করছেন। প্লাস পাইথন, বেশিরভাগ আমরা পাইথনেই কাজ করি বেশিরভাগ রিসার্চাররা। সো মেক শিওর যে পাইথন বা আর বা যে ল্যাঙ্গুয়েজ আপনার টিচার পছন্দ করে সেই ল্যাঙ্গুয়েজে অ্যাটলিস্ট প্রফিসিয়েন্সি আছে, বিকজ এই লেভেলে আইসা কেউ এক্সপেক্ট করবো না যে কারো ল্যাঙ্গুয়েজে প্রবলেম আছে।
প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজে। মানে প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ, আমাদের প্রবলেমটা হলো মডেলে, আমাদের প্রবলেমটা হলো ডেটায়, আমাদের প্রবলেমটা হলো ট্রেনিং এ, নট ইন দ্য ল্যাঙ্গুয়েজ। সো ল্যাঙ্গুয়েজের প্রবলেম রাখা যাবে না। সো মেক শিওর ইউ নো ওয়েল অ্যাট লিস্ট ওয়ান টুল, একটা প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ ভালো মতো জানেন, প্রেফারেবলি পাইথন। মেক শিওর ইউ নো আ ফ্রেমওয়ার্ক রিয়েলি ওয়েল। আমার জানা মতো বেশিরভাগ স্টুডেন্টরাই এবং রিসার্চাররাই পাইটর্চ ইউজ করে। ডোন্ট মেক, মানে আমাকেই যে ফলো করতে হবে তা না, বাট আমার জানা মতো পাইটর্চ প্রেফারেবল। সো মেক শিওর ইউ নো পাইথন, পাইটর্চ অ্যান্ড মডেল সম্পর্কে আপনার টুকটাক আইডিয়া আছে। ম্যাথমেটিক্সও আপনি ভয় পান না, মানে ম্যাথমেটিক্সে আপনার খুব ভালো হইতে হবে না, বাট অ্যাটলিস্ট আপনি ভয় পান না। ম্যাথমেটিক্স দেখলে আপনি একটু ট্রাই করেন জিনিসটা বুঝেন বা না বুঝেন, ট্রাই করেন। এই কোয়ালিফিকেশন গুলো থাকলে আপনি স্যারের সাথে কথা বলতে পারেন যে স্যার কি হায়ার করবে কিনা বা কখন হায়ার করবে, সেইভাবে আপনি আপনার সিভি ড্রপ করতে পারেন। ভাইয়া আরে কি টি এর মতো করে ভার্সিটি থেকে হায়ার করে নাকি এটা ফ্যাকাল্টি পার্সোনালি হায়ার করে? ফ্যাকাল্টি পার্সোনালি হায়ার করে। সো টিএশিপে যেমন অনেকগুলো ফ্যাকাল্টি মিলে পুরো ডিপার্টমেন্টের আন্ডারে ভাইবা নেয়, বাট এখানে টিচার সে পার্সোনালি ভাইবা নেয়, কারণ টিচার যেই প্রজেক্টে কাজ করতেছে ওই প্রজেক্টে কাজ করার মতো স্কিল স্টুডেন্টরা আছে কিনা টিচার সেটা এভালুয়েট করে। অ্যান্ড আরএশিপে আপনার বাট স্টিল আপনার এমপ্লয়ার কিন্তু ওই টিচার না, আপনার এমপ্লয়ার কিন্তু নর্থ সাউথ। অর্থাৎ আপনি যদি মানে মিন করেন যে আপনাকে যে অ্যাপয়েন্টমেন্ট লেটার দিবে, সেই অ্যাপয়েন্টমেন্ট লেটার কি ফ্যাকাল্টি থেকে আসবে না, ওই অ্যাপয়েন্টমেন্ট লেটারটা এনএসইউর আন্ডারে হবে। সো আপনার স্যালারি থেকে শুরু করে সবকিছু আপনি এনএসইউ থেকে পাবেন। আর কোনো ফ্যাকাল্টি এখন হায়ার করতেছে, এটা কি লাইক ওয়েবসাইটে দেখা যায় নাকি আমি ফ্যাকাল্টির সাথে পার্সোনালি কথা বলে বা এগুলা কিভাবে জানবো যে উনি অ্যাকচুয়ালি হায়ার করতে চাইতেছে কাউকে? Alright, so this is where অনেকে বলে না যে ভার্সিটিতে গেলে নেটওয়ার্কিং খুবই ইম্পর্ট্যান্ট। দিস ইজ ওয়্যার নেটওয়ার্কিং কামস রিয়েলি হ্যান্ডি। যেমন আমার একটা ফ্রেন্ড আমার এই পজিশনে কাজ করতো, দেন ও প্রমোটেড হয়ে অ্যাকচুয়াল ল্যাবে, মানে যে কোম্পানি ফান্ডিং দেয় সেই কোম্পানিতে চলে গেছে। তো আমি আর ওই ফ্রেন্ডটা প্রথমে জানতে পারছিলাম যে স্যার হায়ার করতেছে আমাদের এক বড় ভাইয়ের মাধ্যমে। ওই বড় ভাইয়ের সাথে আমাদের পরিচয় হয়েছিল এনএসইউএসএম স্টুডেন্ট চ্যাপ্টার, এই ক্লাবটাতে। ক্লাব না অ্যাকচুয়ালি, সরি, ইটস অ্যান অর্গানাইজেশন। এই অর্গানাইজেশনে আমাদের পরিচয় হয়েছিল, ওই ভাইয়ের মাধ্যমে জানতে পারছিলাম। তো তখন আমি অ্যাকচুয়ালি অন্য কাজে বিজি ছিলাম, তো আমার ফ্রেন্ড তখন আরে হয়ে যায়। অ্যান্ড আমি এরপর ওই ফ্রেন্ডের মাধ্যমে আবার আমি জানতে পারছিলাম যে 3-4 মাস পরে স্যারের এখানে একটা ভ্যাকান্সি ক্রিয়েট হয়েছে। সো তখন আমি স্যারকে আবার অ্যাপ্লাই করি। সো স্যারের সাথে যদি আপনার ডাইরেক্ট কানেকশন থাকে, যে স্যারই আপনাকে জানাবে বা আপনি স্যারকে আস্ক করলে স্যার আপনাকে জানাবে, দ্যাটস এক্সিলেন্ট। বাট this is where networking comes really handy. When you know a lot of people, you know people that work in this domain. In fact, আমরা ট্রাই করব এই সেশন শেষে আমাদের যেন একটু কন্ট্যাক্ট থাকে বা আমাদের মধ্যে যেন এনএসইউএসএম স্টুডেন্ট চ্যাপ্টারের মাধ্যমে যেন একটা কমিউনিটি ক্রিয়েট হইতে পারে যারা ফোকাসড অন নিউরাল নেটওয়ার্কস এন্ড ডিপ লার্নিং। এইসব প্রবলেম যাতে কিছুটা হলেও সলভ হয়। বাট এমনিতে আপনার নেটওয়ার্কিং হলো বেস্ট ভরসা। এছাড়া আমি আর কিভাবে পেতে পারেন এই নিউজ সেটা আমি বলতে পারবো না, বিকজ নর্মালি সার্কুলার দেয়া লাগে না কোনো ফ্যাকাল্টির, সার্কুলার দেওয়ার আগেই পজিশনগুলো ফিল্ড হয়ে যায়। সো নেটওয়ার্কিং ইজ ইউর বেস্ট ফ্রেন্ড হিয়ার। ওকে ভাই। আচ্ছা ভাইয়া, আমি মানে আপনাদের সাথে রিসার্চের উপর মানে কোনো রিসার্চ করতে চাচ্ছিলাম, মানে আপনাদের সঙ্গে ডিপ লার্নিং নিয়ে। Do you have any ideas of what do you want to work on, or do you have anything ready, or do you want আমার I have already worked in মানে ক্রনিক কিডনি ডিজিজের উপর একটা পেপার লিখেছিলাম। ওটা ছিল শুধু মেশিন লার্নিং এর, কিন্তু আমার মানে ডিপ লার্নিং নিয়ে ওরকম কোনো প্রজেক্ট করা হয়নি। আর মানে আমার ডিপ লার্নিং এর কনসেপ্ট গুলো না একটু ব্লারি, মানে মেশিন লার্নিং এ কিছুটা মানে সাইকিক লার্নের কিছু জিনিস একটু ফিক্স টাইপের আছে, কিন্তু মানে ডিপ লার্নিং এ আসলে কি মানে চলতেছে মানে কোনটার পর কোনটা মানে আমি কিছুটা মানে হেজি হয়ে যায়, মানে মানে ট্র্যাক হারাই ফেলি আর কি। কিন্তু আমার মনে হয় যে আমি প্রজেক্টের কোনো ওয়ার্ক যদি মানে করি তাহলে হয়তো মানে আমি বুঝতে পারবো যে অ্যাকচুয়ালি মানে
ওই আউটপুটটা পাওয়ার জন্য কি মানে কি কি অ্যালগরিদম ইউজ করা লাগতেছে বা কি? তো হ্যাঁ আমি Excellent. রিসার্চ, জি দ্যাটস এক্সিলেন্ট। সো আপনাকে সো আমার প্রবলেমটা হলো যে রাইট নাও আমি অলরেডি মানে 2-3টা পাবলিকেশন নিয়ে ট্রাই করে যাচ্ছি। সো আমার টাইম টেবিল রিয়েলি ক্লোজ, বাট I would be really honored to work with you. So আপাতত what I can do is really guide you. আপনার যে কোনো ধরনের গাইডেন্স, যে কোনো কিছু লাগলে ফিল ফ্রি টু নক মি। আমি ট্রাই করবো আপনাকে গাইড করার বা হেল্প করার। অবভিয়াসলি আপনাকে মেইনলি কাজ করতে হবে, বা আমরা ওয়ার্কশপ পরে যখন আমরা কমিউনিটি ক্রিয়েট করা ট্রাই করবো, বা আমরা ট্রাই করতে পারি টিমস ক্রিয়েট করার যারা একসাথে কাজ করবে, সেখানেও কিন্তু আপনি টিমমেট খুঁজে পাইতে পারেন, বা একসাথে আমরা কাজ করার ট্রাই করতে পারি। সো উইল ডেফিনেটলি ট্রাই টু ওয়ার্ক টুগেদার। এই ওয়ার্কশপেই যেন শেষ না হয়, ওয়ার্কশপের পরে যেন আমরা একটা কমিউনিটি ক্রিয়েট করতে পারি। দ্যাট উইল বি আওয়ার টার্গেট। থ্যাংক ইউ। Guys, so do you have anything anymore? Or আমাকে একটা কথা বলেন, আগামীকাল কি আপনাদের সবাইকে পাচ্ছি আমি? ইনশাআল্লাহ ভাইয়া। ইনশাআল্লাহ। কে কে কালকে আসবেন না? ওকে, এই দুজন বাদে, those are my friends. So friend not friends, I mean. So alright, that's cool because এর আগে একটা ওয়ার্কশপ ছিল পাইথনের, এন্ড ফার্স্ট ডেতে আমাদের সিট ফিল আপ হয়ে এরকম অবস্থা হয়েছে যার সিট পাচ্ছিলাম না। সেকেন্ড ডেতে এরপরে দেখা গেল যে হঠাৎ করে নাম্বার 20 হয়ে গেল। তো 41 জন ছিল একটা ল্যাবে, 41 20 হয়ে গেল। তারপরে লাস্টের দিন দেখি মাত্র 12-13 জন কোন রকম করে আসছে, and that was very disheartening, but maybe that was probably even my fault, but it's more lively when there are more people, okay? And yes, আপনাদের যদি কোনো সাজেশন থাকে যে এইভাবে করলে বেটার হয়, এইভাবে করলে আমরা বেটার শিখতে পারবো, feel free to knock me. And আমি বারবার বলতেছি feel free to knock me. So what you can do, you can actually send me an email here, or আপনারা যদি ফেসবুকে কথা বলতে ইয়ে হন, কমফোর্টেবল হন, ইউ ক্যান অলসো নক মি অন ফেসবুক। আমার ফেসবুকের নেম সাব্বির মোল্লা। অ্যান্ড নর্মালি মেসেঞ্জারে মেসেজ দিলে প্লিজ মাইন্ড করবেন না আমি যদি একটু লেট রিপ্লাই দেই, বাট আই উইল অলওয়েজ রিপ্লাই, ওকে? আই উইল অলওয়েজ রিপ্লাই। মাঝে মাঝে হয়তো সিন করে একটু পরে রিপ্লাই দিচ্ছি, বাট আই উইল অলওয়েজ রিপ্লাই। সো feel free to ask me anything, don't hesitate. Alright, so আর কোনো কোশ্চেন নাই? That's great. সো আমরা আগামীকালকে 6টা থেকে আবার স্টার্ট করতেছি। আই এম রিয়েলি সরি, 9টায় শেষ হওয়ার কথা ছিল, 9:30 পর্যন্ত, কারণ ব্রেকটা একটু বড় হয়ে গেছে। বাট লেটস এন্ড ইট হিয়ার। দ্যাট ওয়াজ আ রিয়েলি লং জার্নি। আপনারা 3টা ঘন্টা একসাথে